কেউ ভাবতেই পারত না যে একটা সাধারণ দুধের প্যাকেট রের হাতে পড়তেই জেল ভাঙার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। কিন্তু যেতেই রে সেই প্যাকেটটা ফেটে দিল। তাতে থেকে বেরিয়ে এলো একটা পাতলা চকচকে প্লাস্টিকের শিট। সুযোগ পেতেই সে সেই শিটটা জেলের গেটের পাসওয়ার্ড লকের ওপর সাবধানে লাগিয়ে দিল। গার্ড যখন পাসওয়ার্ড টাইপ করল তখন তার আঙ্গুলের ছাপ ওই শিটে স্পষ্টভাবে উঠে এলো। রে এলিমিনেশন মেথড ব্যবহার করে দ্রুত সঠিক পাসওয়ার্ডের কম্বিনেশন বের করে ফেলল। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি ছিল। গেটের বাইরে হাত কিভাবে কেমন করে পৌঁছাবো। রে তোয়ালে পেপারকে পানি দিয়ে ভিজিয়ে ছোট ছোট গোলা বানালো আর তাতে টুথপেস্ট মিশিয়ে একটা চিপচিপে মিশ্রণ তৈরি করল। তারপর একটা বড় কাগজের পাতায় এগুলো মোড়ে একটা অদ্ভুত চিপচিপে অস্ত্র বানালো। কিন্তু এটা করার জন্য তাকে ক্যামেরার চোখ থেকে লুকিয়ে থাকতে হয়েছিল। ট্রে আগেই গার্ডের রুটিন মনোযোগ দিয়ে পড়ে ফেলেছিল। গার্ড যখন তাকে সেলে আটকে বাইরে সিগারেট খেতে বেরিয়ে যায় তখন মনিটরিং রুম 7 মিনিটের জন্য ফাঁকা থাকে। আর সেইটাই ছিল রের সবচেয়ে বড় সুযোগ। রে জানত জেল পালানোর জন্য 3টে জিনিস খুব দরকার। প্রথমটা গার্ডদের রুটিনের পুরো খবর থাকা, দ্বিতীয়টা জেলের কাঠামোর সঠিক ধারণা থাকা, আর তৃতীয়টা বাইরে কোনো বিশ্বাসযোগ্য সঙ্গী থাকা। রে প্রথম দুইটার উপর ঠিকঠাক দখল করে ফেলেছিল। সে জেলের পাশে একটা দুর্বল জায়গাও খুঁজে পেয়ে গেছিল, একটা ফায়ার স্টেশন যা জেলের দেওয়ালের ঠিক পাশে ছিল। রে ব্ল্যাক সেলের লোকেশনটাও জানত। সব কিছু মাথায় ঠিকঠাক বসিয়ে তারপর সে তার প্ল্যান বাস্তবায়ন শুরু করল। সে ইচ্ছাকৃতভাবে একটা বন্দির ওপর হামলা করল আর তাকে আহত করল। যেমনটা সে ভেবেছিল তেমনটাই হলো। গার্ডরা তাকে যার জন্য ব্ল্যাক সেলে ফেলে দেয়া হয়েছিল। যখন গার্ড খাবার দিতে এলো রে চুপি চুপি কাগজের গুলিটা ছোট জানালায় ঢুকিয়ে দিল, যেটা সহজেই খুলে গেল। পাসওয়ার্ড ছিল শুধু 4 সংখ্যার, যেটা রে অল্পক্ষণের মধ্যে ভেঙে ফেলল। ব্ল্যাক সেল থেকে বের হতেই সে মনিটরিং সিস্টেম হ্যাক করে 1 মিনিট আগের ফুটেজ চালিয়ে দিল, যাতে গার্ডরা কিছু বুঝতে না পারে। এরপর সে ফায়ার স্টেশনের সঙ্গে যুক্ত ভেন্টিলেশন পাইপলাইন খুঁজে বের করল। গার্ডরা যখন সিগারেট খেতে ব্যস্ত ছিল রে ওই পাইপের পথ ধরে রেঙে রেঙে বাইরে চলে গেল। বাইরে তার সাথী প্রথমেই সে তখনই সব প্রস্তুত করে ফেলেছিল। সে একটা ছোট গাড়িতে বোমা বিস্ফোরণ করল, যার কারণে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করল। গার্ডরাও সিসিটিভি ফুটেজ চেক করল, কিন্তু সব কিছুই স্বাভাবিক দেখাচ্ছিল। এদিকে রে ফায়ার স্টেশনে ঢুকে পড়েছিল। সে দ্রুত একটা ফায়ার ফাইটারের ইউনিফর্ম চুরি করল আর ফায়ার ট্রাকের নিচে লুকিয়ে গেল। হুলস্থুলের সুযোগ নিয়ে ট্রাকের সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে গেল। তারপর সেখান থেকে তার সঙ্গীর গাড়িতে চেপে সহজেই পালিয়ে গেল। এটা রের 14তম জেল ব্রেক ছিল। এই ঘটনায় প্রকাশ পায় যে সে কোনো সাধারণ অপরাধী নয়। তার আসল কাজ ছিল জেলগুলোর সিকিউরিটি সিস্টেম টেস্ট করা। ওটা আসলে একটা সিকিউরিটি কোম্পানির মালিক ছিল, যার কারণে সে ভুয়া বন্দী হয়ে জেলখানায় ঢুকে তার দক্ষতা দিয়ে বেরিয়ে আসত আর প্রমাণ করত যে জেলের সিকিউরিটি সিস্টেমে উন্নতির দরকার আছে কি না। সে এতগুলো জেল থেকে পালিয়েছে যে সবাই বলতো এই ছেলেটা যে কোনো জেল থেকে পালাতে পারে। একদিন সিআইএর লোকেরা তার কাছে এসে বলল যে তাকে একটা খুব কঠিন আর গোপনীয় জেলে পাঠাতে হবে, যার নাম বা লোকেশন কেউ জানবে না। এই মিশনটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল, তবুও সে রাজি হয়ে গেল, কারণ তাকে লাখ লাখ ডলারের অফার করা হয়েছিল। ওই সময় ঝড় লেগেছিল। কে জানতো টাকা সত্যিই মানুষের থেকে কিছু করিয়ে নিতে পারে। তারা রেকে একটা নতুন পরিচয় আর একটা সিক্রেট এক্সিট কোড দিয়েছিল, যা সে যদি কিছু ভুল হয় তখন পালানোর জন্য ব্যবহার করতে পারবে। যাওয়ার আগে তার শরীরে একটা ট্র্যাকিং ডিভাইসও লাগিয়ে দিয়েছিল। খুব দ্রুত সেই দিন এলো যখন তাকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হতে হবে। কিন্তু হঠাৎ কিছু লোক তাকে অপহরণ করল আর ইলেকট্রিক শক দিল। তার কিছু বুঝবার আগেই তারা তার হাত থেকে ট্র্যাকিং ডিভাইসটা খুলে ফেলল আর তাকে অচেতন করে দিল। যখন তার চোখ খুলল তখন সে নিজেকে একটা অদ্ভুত জেলের মধ্যে পেল, যেখানে প্রতিটা রুম কাঁচের তৈরি আর চারপাশে ক্যামেরা ছিল। তার আশেপাশের সব বন্দীদেরও 24 ঘন্টা নজরদারিতে রাখা হয়েছিল। এই জেলটা পুরোপুরি বাতাসে ঝুলন্ত ছিল, যাতে কেউ মাটিতে গর্ত কেটে পালানোর কথাও ভাবতে না পারে। এটা দেখে রে বুঝতে পারল সে একটা খারাপ পরিস্থিতিতে আটকা পড়েছে। ওখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে সে সিক্রেট কোডের কথা বলল, কিন্তু জেলের জেলরটা ঘোর টিপু ধরনের মানুষ ছিল। সে কিছু না শুনে রেকে আবার জেলে আটকে দিল। এখন এই রহস্য সামনে আসছে। এখন তো জেলর এমন একজন মানুষকে মিটেছে যিনি রের শত্রু ছিলেন।
কিছুক্ষণ পর সে দেখল এখানে গার্ডরা পুরোপুরি অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত, মুখে কালো মাস্ক পরিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর গার্ডের সংখ্যা বন্দীদের থেকে অনেক বেশি। সেই কারণেই যখন ইচ্ছে তারা কাউকে মারধর বা পিটাতে শুরু করে। আর বন্দীদের শারীরিক যন্ত্রণা দিতে একটা খুবই ভয়ঙ্কর রুম তৈরি করা হয়েছে। ওই রুমে ঢুকলেই ঝলমলে আলো এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। তাছাড়া সেখানে তাপমাত্রাও অনেক বেশি। তবুও সেই যন্ত্রণা সহ্য করে রেয়ের মতো সে পুরো ঘরটা খতিয়ে দেখতে লাগল। তখনই ফ্লোরে একটা স্টিলের প্লেটের সাথে লাগানো পেরেকটা তার চোখে পড়ল। ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটা আইডিয়া এলো। বাইরে বেরিয়ে আসার পর সে প্ল্যান করতে শুরু করল। এখন জেল থেকে বের হওয়ার জন্য তার কারো খুব দরকার ছিল। ঠিক তখনই যখন সে নিজের পরিচয় তৈরি করতে শুরু করল, তখন টাইসন নামের একটা মানুষ তার সঙ্গে বন্ধুত্ব করতে এসে পড়ল। তার চোখে আলাদা একটা ঝলক ছিল। সে সরাসরি জিজ্ঞেস করল, তোর কি দরকার? রে কিছু লুকায়নি, সরাসরি বলল, আমাকে একটা ঝকঝকে লোহার শীট দরকার যা আলো প্রতিফলিত করে, আর যদি তুমি এটা আমাকে এনে দাও তাহলে বুঝবে আমাদের বন্ধুত্ব পাকা। এই কথায় টাইসনও রাজি হয়ে গেল। এরপর সে সরাসরি জেলের ওয়ালার কাছে গেল এবং তাকে বেপরোয়া কথা বলতে লাগল, যার কারণে বোকা জেলের ওয়ালা রেগে গিয়ে তাকে পানি দিয়ে শাস্তি দিতে শুরু করল। কিন্তু এর মাঝেই টাইসন চালাকির সঙ্গে ওই কক্ষের ড্রেনের ঢাকনা খুলে ফেলল। অনেক মার খাওয়ার পর সে ওই ঢাকনাটি রেখে দিল। রে ভাবল, বাহ, এই মানুষটা তো বেশ চালাক খেলোয়াড়। টাইসনের প্রতি মুগ্ধ হয়ে সে নিজের আসল পরিচয় জানিয়ে দিল যে আমি আসলে একজন জেল ব্রেকার। আর সঙ্গে সঙ্গে সে তার বিশ্লেষণও শেয়ার করল। বলল, এই জেলের স্ট্রাকচার পুরো ভার্টিক্যাল, মানে এই জেলটা মাটির নিচে বানানো। আসলে যখন রে টর্চার রুমে ছিল তখন সে মাটির নিচ থেকে পানির শব্দ শুনেছিল। এর মানে ওখানে একটা পানি পাইপলাইন থাকতে পারে যেখান দিয়ে তারা পালানোর রাস্তা পেতে পারে। এসবের মধ্যে টাইসন ইচ্ছাকৃতভাবে জেলের গন্ডা মার্কো ব্রাদার্সের সঙ্গে ঝগড়া করল, আর রে একটা রুটি হাতের তালুতে লুকিয়ে রাখল। তারপর যেটা প্ল্যান ছিল, মার্কোর লোকেরা জেলে মারামারি শুরু করলে দুজনকেই টর্চার রুমে ঢুকিয়ে দেয়া হলো। ওখানে পৌঁছেই রে তৎক্ষণাৎ ড্রেনের ঢাকনা উঠিয়ে তার প্রতিবিম্ব দেখল, নখগুলোতে ফোকাস করল। কয়েক সেকেন্ডেই উচ্চ তাপমাত্রার কারণে নখগুলো গলে বাইরে বেরোতে শুরু করল এবং এক এক করে সে সবগুলো বের করে ফেলল। তারপর রুটির একটা টুকরা মুখে নিয়ে টাইসনকে ইশারা করল যেন সে গার্ডের নজর নিজের দিকে আকর্ষণ করে। এরপর টাইসন তার কাজ শুরু করল, যার ফলে জেলারের মনোযোগ তার দিকে চলে গেল। আর রে তখনই ভেজা রুটিটা সিসিটিভি ক্যামেরায় আটকে দিল, যাতে ভিতরের ফুটেজ দেখা না যায়। তারপর সে মেঝে থেকে নামল এবং পাইপলাইনে উঠে যেতে লাগল। সে এগোতে লাগল, কিন্তু দুর্ভাগ্যবশত পথে একটা তার ভুলবশত ছিঁড়ে গেল, যার ফলে পানি বেরোতে লাগল। অবশেষে যখন সে ওপরে উঠল তখন তার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ এই জেলটা মাটির নিচে নয়, বরং সমুদ্রের মাঝখানে একটা বিশাল জাহাজের মধ্যে ছিল, যেখান থেকে পালানো নাম করা অসম্ভব ছিল। এদিকে পানি লিক হয়ে জেলের ভিতরে ভরে যেতে লাগল, যার কারণে টর্চার রুমের বন্দীদের মুক্তি দেওয়া হলো। সৌভাগ্যক্রমে সে রক্ষীদের নজর এড়িয়ে সময় মতো বেঁচে গেল, যদিও অন্যদিকে একটা নতুন বিপদ তার অপেক্ষা করছিল। আসলে জেলারের মেঝেতে ছড়িয়ে থাকা পেরেকগুলো পাওয়া গেল, যার ফলে সে বুঝে গেল যে রে জেল ভাঙার চেষ্টা করেছে। এরপর সে তৎক্ষণাৎ একজনকে ফোন করল, যেখানে এই রহস্য উন্মোচিত হল যে রেকে এই জেলে ফাঁসানো লোক অন্য কেউ নয়, তার নিজের ব্যবসায়িক অংশীদার লেস্টার, যে কোম্পানির লোভে পড়ে এই ষড়যন্ত্র করেছিল। পরের দিন কে জানত যে রের ওপর টর্চারের ছায়া নেমে আসবে। যতবার সে ঘুমানোর চেষ্টা করত, গার্ডরা তাকে জাগিয়ে দিত আর সুযোগ নিয়ে তাকে বেধড়ক মারত। এভাবেই অনেক দিন কেটে গেল। রে সারা দিন অজ্ঞান আর ক্লান্তিতে ভুগত। অবশেষে তার অবস্থা দেখে গার্ডরা তাকে প্রতিদিন মেডিকেল রুমে নিয়ে যেতে শুরু করল। কতগুলো ক্ষত, কতগুলো যন্ত্রণাদায়ক স্মৃতি, কতগুলো ভাঙা আশা, তবুও সে তার লড়াই চালিয়ে গেল। ডাক্তাররাও তাকে দেখে হতবাক হয়ে যেত। কিছুদিন পর নির্যাতনের ধারা শেষ হয়ে গেল এবং সে আবার প্ল্যান বানানো শুরু করল। আসলে খাবার খাওয়ার সুযোগে টেবিলের নিচে গোপনে একটা দিক নির্দেশনা দেয় এমন ডিভাইস বানাতে লাগল। এই সময়ে সে মার্কোর সঙ্গে দেখা করল আর তাকে নিজের দলে নিল।
এরপর তিনজন মিলে একটা ঝড়ের মতো প্ল্যান করল। প্ল্যান অনুযায়ী মার্কো ভাই জেলরকে মিথ্যা বলল, আমার কাছে গোপন তথ্য আছে যা আমাকে ডেকে নিয়ে যেতে হবে, পৌঁছাতে হবে। এটা শুনেই জেলর তাকে ডেকে দেওয়ার অনুমতি দিল। ওখানে পৌঁছতেই মার্কো ডিরেকশনের দিক থেকে মেজার করা শুরু করল, কিন্তু রেয়ের জন্য এতটুকু যথেষ্ট ছিল না। সে লক্ষ্য করল ফ্ল্যাশ করার সময় পানি ঘড়ির উল্টো দিকে ঘুরছে। সব ডেটা বিশ্লেষণ করার পর সে সিদ্ধান্ত নিল যে সে এখনও নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে। তারপর নতুন এক বন্দীকে জিজ্ঞেস করে জানতে পারল যে এখন নভেম্বর মাস চলছে। এরপর রে নিজের শরীরের তাপমাত্রা মাথায় রেখে আন্দাজ করল যে ওখানের তাপমাত্রা নিশ্চয়ই মরক্কোর উপকূলের মতো, কোথাও কাছাকাছি হবে। এত কষ্টের পর অবশেষে তারা স্পষ্ট লোকেশন খুঁজে পেয়েছে। তবে লোকেশন জানলেও কিভাবে বের হবে? তখন টাইসন বলল, যদি আমরা কোনোভাবে বাইরে আমার লোকদের কাছে মেসেজ পাঠাতে পারি তাহলে আমাদের কেউ থামাতে পারবে না। এটা শুনে রে ভেবেছিল হয়তো জেলের ডাক্তার তার সাহায্য করতে পারে। তারপর তারা একটা প্ল্যান করল যেখানে টাইসন ইচ্ছাকৃতভাবে রের ওপর হামলা করল যাতে সে ডাক্তারের কাছে যেতে পারে। এভাবেই অনেক দিন ধরে রে অসুস্থ ভান করছিল। প্রতিদিন ডাক্তারের কাছে যেতে লাগল। ডাক্তারও রের ব্যথা সহ্য করতে পারল না আর তার সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। এবার জানা গেল আসলে ডাক্তারটাও এখানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। তাই সে রেকে তার পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল। তারপর গোপনে রের মেসেজ টাইসনের মানুষের কাছে পাঠিয়ে দিল। সব প্রস্তুতি সম্পূর্ণ ছিল। ঠিক তখনই রাতে জেলের অফিসার দেখল রে দেয়ালে কিছু চাপাচ্ছে। আসলে সেটা মর্স কোড ছিল। আর জেলের অফিসার যখন সেটা ডিকোড করল সেখানে লেখা ছিল যে আগামীকাল সকালে সি ব্লকে দাঙ্গা হবে। এটা দেখে জেলের অফিসারের ঘাম ছুটে গেল। ছুটতে শুরু করে। সে সঙ্গে সঙ্গেই সি ব্লকে 3 গুণ নিরাপত্তা বাড়িয়ে দেয়। এখন আর কেউ বলতে পারবে না এটা ছিল রের মাস্টার স্ট্রোক। আসল হাঙ্গামা তো তার নিজের ব্লকে ঘটতে চলেছে, যেখানে শুধু 2 জন গার্ড বেঁচে ছিল। তারপর তাড়াতাড়ি পরের সকালে 2টা গ্যাং একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। এই গোলমালের সুযোগ নিয়ে রে, টাইসন আর মার্কো সেখান থেকে পালিয়ে যায়। তখনই পালাতে পালাতে রে ক্যামেরার সামনে এসে জেলরকে বিরক্ত করে। রেগে গিয়ে জেলর সব গেট বন্ধ করে দেয়। তারপর 3 জন পাইপলাইনের পথ ধরে জেলের ছাদে ওঠে। যখন তারা ডেকের একদম কাছে পৌঁছায় তখন তাদের রাস্তা একটা ইলেকট্রনিক গেট গিয়ে বন্ধ হয়ে যায়। সেটা খোলার একটাই উপায় ছিল পুরো জেলের পাওয়ার অফ করে দেওয়া। এই ঝুঁকিপূর্ণ কাজটা করলে সবাই ধরা পড়ার সম্ভাবনা ছিল। এদিকে জেলর মোশন ডিটেক্টরের মাধ্যমে তাদের লোকেশন ট্রেস করে ফেলে আর সব গার্ড তাদের পিছনে লেগে পড়ে। তখনই পালানোর সময় মার্কোকে গুলি লাগে। সে বুঝতে পারে যে বেঁচে থাকা এখন কঠিন, তাই সে সঙ্গীদের পালিয়ে যেতে বলে আর একাই গার্ডদের আটকে রাখে। কষ্ট করে পাওয়ার রুমে পৌঁছে পুরো শিপের পাওয়ার অফ করে দেয় আর ওপরের গেট খুলতেই টাইসন তড়িঘড়ি ডেকে পৌঁছে যায়। ভাগ্যক্রমে সেইখানে হেলিকপ্টারটাও এসে পৌঁছেছিল, কিন্তু টাইসনের দৃঢ় সংকল্পের কারণে সে রেকে একা রেখে যায় কিভাবে? সে মেশিনগান তুলে সামনে আসা গার্ডদের ওপর গুলির বন্যা ছুটতে শুরু করে। আর একদিকে রে লুকিয়ে পানি ভর্তি একটা ট্যাঙ্কে ঢুকে যায়, যেখানে তাকে খুঁজে পাওয়াটা কঠিন ছিল। এটা দেখে জেলর তৎক্ষণাৎ আদেশ দেয় জাহাজটা আবার চালু করো, যাতে সেই পানি ভর্তি ট্যাঙ্কটা নিজে থেকেই ফ্লাশ হতে শুরু করে। ফলে রে তৎক্ষণাৎ সমুদ্রে পড়ে যায়। রের মাথার ভেতর দেখে জেলরের তো মাথাই ঘুরে গেল। ঠিক তখনই টাইসন তার দিকে একটা বন্দুক ছুড়ল। রে সঙ্গে সঙ্গে ধরে নিল আর কিছু গুলি ছুড়ে দিল, যার ফলে জেলরের পেছনে রাখা তেলের ড্রামগুলো ফেটে গেল। এভাবেই জেলরের সেই মৃত্যু হয়। এখন সব কিছু শান্ত হয়ে গেল আর তারা দুজন আফ্রিকার তটে পৌঁছে গেল। হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এলো, যার থেকে একটা মেয়ে নামল। সেই মেয়ে আর কেউ নয়, জেসিকা, যিনি রেকে এই মিশনের অফার দিয়েছিল। তখন রে পুরো ব্যাপারটা বুঝতে পারল। এটা সব ডসেনের মেয়ের পরিকল্পনা ছিল। আসলে জেসিকা তার বাবাকে বাঁচানোর জন্য তাকে জেলে পাঠিয়েছিল, আর রের চতুরতার সঙ্গে তাকে বাইরে বের করে আনা গেল। অবশেষে রের মুখে একটা মিষ্টি হাসি ফুটল, আর এমনই সংগ্রাম আর হার না মানার জেদে ওরা তাদের পরিবারে ফিরে যেতে পারল। এই সাক্ষাৎই এই সুন্দর সিনেমার শেষ পর্ব হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই কঠোর পরিশ্রম আর আশায় ভরা মুভিটা ভালো লেগেছে। ভালো লাগলে নিচে আসা এই ভিডিওগুলোও দেখো, ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে তোমরা আরও মুভি দেখতে পাও।